স্বাগতম গল্পভেলার যাত্রায়, যেখানে প্রতিটি গল্প খুলে দেয় নতুন রহস্যের দরজা, শিহরণে ভরিয়ে দেয় নিস্তব্ধ রাতকে, আর আপনাকে নিয়ে যায় লোকগাথা, থ্রিল আর অদেখা অভিজ্ঞতার অপরূপ জগতে। আজকের গল্প জেহাদ। গল্প হলেও গল্প নয়। বহুদিন আগেকার কথা। ব্রিটিশ শাসিত দক্ষিণ ভারতে মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত তলাইনভু নামে গ্রামটির নিকটবর্তী অরণ্যে কয়েকটি গ্রামবাসীর অকারণ নিষ্ঠুর আচরণের ফলে সমগ্র বনাঞ্চলে ভয়াবহ সন্ত্রাসের রাজত্ব শুরু হয়েছিল এবং স্বজাতির পাপের প্রায়শ্চিত্ত করতে প্রাণ হারিয়েছিল কয়েকটি নিরপরাধ মানুষ। সেই অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার বিবরণ এখানে পরিবেশিত হলো। উক্ত তলাইনভু গ্রামের ৬-৭ জন লোক কাবেরী নদীর তীরে বাঁশবন থেকে বাঁশ কাটতে গিয়েছিল। হঠাৎ একটা বাঁশ ঝাড়ের নিচে তারা ৩টি প্যান্থারের বাচ্চা দেখতে পায়। বাচ্চাগুলো তাদের কোনো ক্ষতি করেনি। সেখান থেকে সরে এলেই আর কোনো ঝামেলা হতো না। কিন্তু লোকগুলোর নিতান্ত দুর্মতি। তাদের মধ্যে একজন হাতের ধারালো কাটারি দিয়ে একটা বাচ্চার গায়ে কোপ বসিয়ে দিল। বাচ্চাটা প্রায় দুখানা হয়ে রক্তাক্ত শরীরে কয়েক হাত দূরে ছিটকে পড়ল। হত্যাকারীর দৃষ্টান্ত দেখে তার সঙ্গীরা মহা উৎসাহে অন্য বাচ্চা দুটিকে আক্রমণ করল। কাটারির আঘাতে আঘাতে দুটি শাবক শিশুই ছিন্ন ভিন্ন হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। আচম্বিতে বনের মধ্যে জাগল ক্রুদ্ধ হুঙ্কার ধ্বনি। পরক্ষণেই হলুদের উপর কালো কালো ছোপ বসানো একটা অতিকায় বিড়ালের মতো জানোয়ার ঝাঁপিয়ে পড়ল লোকগুলোর মধ্যে। প্যান্থার। মানুষ সম্পর্কে বন্য পশুর একটা স্বাভাবিক ভীতি আছে, তাই সকলের অলক্ষ্যে একটু দূরে দাঁড়িয়ে প্যান্থার লোকগুলোকে লক্ষ্য করছিল। কাছে আসতে সাহস পায়নি। কিন্তু চোখের উপর তার বাচ্চাদের হত্যাকাণ্ড দেখে দারুণ ক্রোধে তার মন থেকে ভয়ের অনুভূতি লুপ্ত হয়ে গেল। সে ঝাঁপিয়ে পড়ল হন্তারকদের উপর। প্রথম ব্যক্তি ব্যাপারটা কি হলো বুঝতেই পারল না, কারণ প্যান্থারের থাবার আঘাতে তার দুটো চোখই অন্ধ হয়ে গেল মুহূর্তের মধ্যে। লোকটি ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে তার ধরাশায়ী দেহ টপকে এক লাফে আরেকটি লোকের বুকের উপর কামড় বসালো ক্ষিপ্তার জননী। প্রথম ব্যক্তির মতো দ্বিতীয় ব্যক্তিও সশব্দে ধরাশায়ী হয়ে আর্তনাদ করতে লাগলো। আহত লোক দুটির সঙ্গীরা বাচ্চা তিনটির উপর কাটারির ধার পরখ করতে ইতস্তত করেনি, কিন্তু অস্ত্র হাতে প্যান্থারের নখদন্তের সম্মুখীন হওয়ার সাহস তাদের ছিল না। দারুণ আতঙ্কে আর্তনাদ করতে করতে তারা চারদিকে ছড়িয়ে পড়ে পালাতে লাগলো তীর বেগে। প্যান্থার পলাতকদের অনুসরণ করল না। আহত অবস্থায় যে দুটি লোক মাটিতে পড়ে ছটফট করছিল তাদের উপর সে ঝাঁপিয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই নখে দাঁতে তাদের ছিঁড়ে ফেলল টুকরো টুকরো করে। তারপর বাচ্চা তিনটির মধ্যে যে জন্তুটার দেহে কম ক্ষত ছিল সেটাকে মুখে তুলে নিয়ে গভীর বনের ভিতর অদৃশ্য হলো। বাঁশ কাটতে যারা গিয়েছিল তারা গ্রামে গিয়ে বলল, একটা প্রকাণ্ড প্যান্থার সম্পূর্ণ বিনা কারণে তাদের আক্রমণ করে দুটি মানুষকে হত্যা করেছে। তারা যে বাচ্চাগুলোকে খুন করে প্যান্থারকে উত্তেজিত করেছিল এ কথা তারা বেমালুম চেপে গেল। পরে অবশ্য আসল ব্যাপারটা জানাজানি হয়েছিল। কিছুদিন খুব গোলমাল হলো। যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটা এড়িয়ে চলল স্থানীয় মানুষ। নিতান্তই ওই জায়গা দিয়ে যাতায়াত করার দরকার হলে সেখানকার মানুষ দলে ভারী হয়ে অস্ত্র নিয়ে পথ চলত। কয়েকটা সপ্তাহ কেটে গেল। প্যান্থারকে কেউ আর দেখতে পায়নি। লোকে তার কথা ভুলে গেল, কিন্তু শাবক জননী তার শাবকদের অপমৃত্যুর কথা ভোলেনি।
সে তখন বিদ্বেষ পোষণ করছে সমগ্র মনুষ্য জাতির উপর। কিছুদিন পরেই আবার প্রতিশোধ গ্রহণের সুযোগ পেল সে। পূর্বে উল্লেখিত গ্রামটির নিকটবর্তী অরণ্যে এক কুখ্যাত চোর বনরক্ষীদের চোখে ধুলো দিয়ে বন থেকে চন্দন কাঠ চুরি করত। অনেক চেষ্টা করেও বন বিভাগের লোকজন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এই চোরটি তার ছেলেকে নিয়ে এক চাঁদনি রাতে জঙ্গলে প্রবেশ করল। কিছু চন্দন কাঠ কেটে নিয়ে ডিঙিতে তুলে নদীর উত্তর দিকের তীরে উঠতে পারলে আর মাদ্রাজের কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করতে পারবে না। নদীর ওই দিকটা ছিল মহীশূর রাজ্যের অন্তর্গত এবং সেই উদ্দেশ্যেই তারা প্রবেশ করেছিল বনের মধ্যে। দিনের বেলা এসে একসময় তারা পছন্দ মতো গাছগুলো দেখে গিয়েছিল। এখন নির্ধারিত স্থানে এসে তারা কুড়াল দিয়ে গাছ কাটতে শুরু করলো। শাবকহারা মা প্যান্থার ওই শব্দে আকৃষ্ট হয়েছিল সন্দেহ নেই। নিঃসন্দেহে সে হানা দিল। নরমাংসের লোভ তার ছিল না, নরহত্যাই ছিল তার একমাত্র উদ্দেশ্য। বাপ বুঝতেই পারেনি ব্যাপারটা কি ঘটল। একবার আর্তনাদ করার সময়ও সে পায়নি। আচম্বিত পিঠের উপর একটা গুরুভার দেহের সংঘাতে সে হলো ভূমিপৃষ্ঠে লম্বমান। পরক্ষণেই কণ্ঠনালীতে তীক্ষ্ণ দন্তের সাংঘাতিক নিষ্পেষণ। 18 বছরের ছেলে তার বাপকে বাঁচানোর চাইতে নিজের প্রাণ বাঁচাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ল। হাতের কুড়াল ফেলে সে পলায়ন করল দ্রুত বেগে। কয়েক মুহূর্তের মধ্যেই হতভাগ্য চোর প্রাণ ত্যাগ করল প্যান্থারের কবলে। ছেলেটি অবশ্য সাপতকে ফাঁকি দিতে পারল। তীর বেগে ছুটে গিয়ে সে নদীর ধারে রক্ষিত ডিঙির উপর লাফিয়ে উঠল এবং প্রাণপণে দাঁড় বেয়ে নদী পেরিয়ে ছুটতে ছুটতে প্রবেশ করল তার কুঁড়ে ঘরে। চোরের বউ স্বামীর ভয়াবহ মৃত্যু সংবাদ পেল ছেলের মুখ থেকে। গ্রামবাসীরা অনেক আগেই শয্যা গ্রহণ করেছিল। মা আর ছেলের আর্ত ক্রন্দন শুনে তাদের ঘুম ভেঙে গেল। আলো জ্বালিয়ে তারা চোরের কুটিরে এলো। এরপর তার ছেলের মুখ থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনল, কিন্তু সেই রাতে কেউ কিছু করতে রাজি হলো না। সকলেই জানতো বাপ ছেলে দুজনেই চোর। চোরের মৃতদেহ উদ্ধার করার জন্য রাতের অন্ধকারে হিংস্র সাপদের সম্মুখীন হওয়ার ইচ্ছা তাদের ছিল না। পরের দিন বেশ বেলা হলে গ্রামবাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে ছেলেটির সঙ্গে রওনা হলো এবং অকুস্থলে গিয়ে চোরের মৃতদেহ দেখতে পেল। লোকটির গলা থেকে পেট পর্যন্ত চিরে ফেলা হয়েছে। সমগ্র শরীর নখদন্তে ছিন্ন ভিন্ন, জায়গাটা রক্তে ভাসছে। কিন্তু প্যান্থার মৃতদেহের মাংস ভক্ষণ করেনি। হত্যাকাণ্ড সমাধা করে সে চলে গেছে। আবার কয়েকদিন খুব শোরগোল চলল। লোকজন দল বেঁধে অস্ত্র নিয়ে পথ চলতে শুরু করলো। কিন্তু বেশ কিছুদিনের মধ্যেও কোনো হত্যাকাণ্ড যখন অনুষ্ঠিত হলো না, তখন স্থানীয় মানুষ আবার স্বাভাবিকভাবেই চলাফেরা শুরু করলো। ধীরে ধীরে প্যান্থারের কথা লোকে ভুলে গেল। কয়েকটা সপ্তাহ কাটল। আবার এলো শুক্লপক্ষ। জ্যোৎস্না রাতেই জঙ্গলের মধ্যে দুর্বৃত্তরা যাবতীয় দুষ্কর্মে প্রবৃত্ত হয়। ওই সময়ে সেখানে হরিণরা নুন চাটতে অথবা জলপান করতে আসে। সেই সব জায়গায় ওত পেতে বসে চোরাই শিকারীর দল এবং কাঠচোরের দল। কাঠচোর চাঁদনি রাতে চন্দন, মাখি, বাঁশ প্রভৃতি কেটে নদীপথে ভাসিয়ে নিয়ে যায় অথবা গরুর গাড়িতে বোঝাই করে চোরাই মাল নিয়ে চম্পট দেয়। এছাড়া আছে আর এক ধরনের চোর, তারা চুরি করে মাছ। এরা বড়শি বা জাল দিয়ে মাছ ধরে না, ঘরে তৈরি হাত বোমা জলে ফাটিয়ে মাছ ধরে। বিস্ফোরণের ফলে ছোট বড় অসংখ্য মাছ মরে অথবা অজ্ঞান হয়ে জলের উপরে ভেসে ওঠে। বাঁশের ডগায় বসানো জালের সাহায্যে বড় বড় মাছগুলো ধরে চোরের দল নৌকা বোঝাই করে। ছোট ছোট
মরা মাছগুলো ভেসে যায়, পরে বড় মাছ আর কুমিরের খাদ্যে পরিণত হয়। এই মাছ চুরির জন্য দুটি ডিঙি নৌকো ব্যবহার করা হয়। একটি ডিঙি থেকে বোমা ছোড়া হয়, আর একটি শুধু মাছ বোঝাই করার জন্য থাকে। মাছের ভারে ডিঙি যতক্ষণ ডুবে যাওয়ার উপক্রম না করে ততক্ষণ পর্যন্ত চোররা মাছ ধরে যায়। জোয়ারের জলে মাইল পাঁচেক ডিঙি ভাসিয়ে একসময় তারা ডিঙি থামায়। তারপর মাছগুলোকে থলিতে ভরে রাখে। প্রত্যেক চোর একটা করে থলি বহন করে। ডিঙি দুটিকে উল্টো করে ফেলে এক একটা ডিঙি দুজন করে মানুষ মাথায় তুলে হাঁটতে থাকে সেই দিকে যেখান থেকে তারা প্রথম ডিঙি ভাসিয়েছিল। নদীতে জোয়ারের জল ঠেলে ওই গোলাকার চামড়ায় ঢাকা ডিঙি নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এই পরিশ্রম। হালকা দাঁড়গুলো অবশ্য সমস্যা নয়, হাতে হাতে সেগুলো সবাই নিয়ে যায়। অমাবস্যা পক্ষ এলে চোরেরা বিশ্রাম নেয়, আবার শুক্লপক্ষের আবির্ভাবে তাদের কাজকর্ম শুরু হয়। সেই রাতটাও ছিল শুক্লপক্ষের চাঁদনি রাত। একদল চোর চুরি করতে বেরিয়েছিল। ক্রমাগত বোমা মেরে মাছ তুলে তারা ডিঙি বোঝাই করছিল। মাছ বোঝাই করার ডিঙিতে ছিল মাত্র একটি লোক, কারণ লোক কম হলে সংখ্যায় বেশি মাছ রাখা যায়। প্রায় মাঝরাত পর্যন্ত মাছ ধরার পর যে ডিঙি থেকে বোমা ছোড়া হচ্ছিল সেই ডিঙির লোকরা হাঁক দিয়ে মাছ বোঝাই ডিঙির মালিককে বলল, অনেক হয়েছে, এবার ডাঙায় বেরাও, কিছু খাওয়া দরকার। মাছ বোঝাই ডিঙির নিঃসঙ্গ লোকটি খুশি হলো। সে সতর্কভাবে খরস্রোতা নদী বেয়ে ধীরে ধীরে ডিঙিটাকে পাড়ে নিয়ে এলো। ডিঙির তলায় বাঁশের সঙ্গে যে দড়ি বাঁধা থাকে সেইটা নিয়ে লোকটা এক লাফে পাড়ে উঠল। একটা গাছের গুড়ির সঙ্গে দড়িটাকে বেঁধে ডিঙিটাকে সে দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু তার সেই উদ্দেশ্য সফল হলো না। 2 নম্বর ডিঙির থেকে তার বন্ধুরা দেখল একটা দীর্ঘ ধূসর বস্তু নদীর তীরবর্তী ঝোপ থেকে লাফিয়ে পড়ল। তাদের কানে এলো একটা চাপা গর্জন। পরক্ষণেই তারা দেখল তাদের সঙ্গীটি মাটিতে পড়ে যাচ্ছে এবং তার দেহের উপর রয়েছে সেই ধূসর বস্তু। একটা কান ফাটানো আর্ত চিৎকার। সঙ্গে সঙ্গে চোরের দল দেখল মাঝ ভর্তি ডিঙিটা খরস্রোতা নদীর জলে ছুটে চলেছে এবং তাদের সঙ্গীর হাত থেকে খসে পড়ে মোটা দড়িটাও ছুটছে ডিঙির সঙ্গে। বোমা ছোড়ার ভূমিকায় যে ডিঙিটা ছিল সেই ডিঙির মাঝি প্রাণপণে দাঁড় চালিয়ে মাঝ ভর্তি ভেসে যাওয়ার ডিঙিটাকে ধরার চেষ্টা করল, কিন্তু তার ডিঙিতে অনেক লোক ছিল বলে সেটা ছিল বেজায় ভারী, তাই মাঝির চেষ্টা সফল হলো না। ভেসে যাওয়া ডিঙিটা মাঝ নদীতে ছিটকে এসে কয়েকটা পাথরে ধাক্কা খেয়ে উল্টে গেল। সঙ্গে সঙ্গে এত কষ্টে ধরা মাছগুলো অদৃশ্য হলো নদীগর্ভে। নিতান্ত দুঃখের সঙ্গে সেই মর্মান্তিক দৃশ্য দেখল চোরের দল। তারপর তারা তীরের দিকে তাদের ডিঙিটাকে ফেরালো। যে হাঁদা লোকটা হাতের দড়ি ধরে রাখতে পারে না তাকে এবার আচ্ছা করে ঠ্যাঙানি দিতে হবে, এই হলো তাদের মনোগত বাসনা। মাছ তো গেলই, ডিঙিটাও গেল। ওই ধরনের একটা ডিঙি জোগাড় করতে তাদের অন্তত 100 টাকা খরচ হবে। তাছাড়া মাছের দাম তো আছেই। নির্বোধ সঙ্গীকে বেশ ভালো রকম প্রহার করার প্রকল্প নিয়ে তীরে এসে তড়ি ভেড়ালো চোরের দল। কিন্তু নদী তীরে লোকটার কোনো চিহ্ন নেই তো। তখন হঠাৎ সেই দীর্ঘ ধূসর বর্ণ বস্তুটির কথা তাদের মনে পড়ল। হ্যাঁ, একটা গর্জনও শোনা গিয়েছিল বটে। লোকটাও যেন হঠাৎ মাটিতে পড়ে গিয়েছিল বলে মনে হচ্ছে। যে ব্যক্তি ডিঙি চালাচ্ছিল সে নদীর পাড়ে উঠে নিরুদ্দেশ সঙ্গীর খোঁজ করতে যাচ্ছিল, কিন্তু সবাই তাকে নিষেধ করল। প্রথমে তারা ভেবেছিল তাদের সঙ্গী কোনো প্রেতাত্মার কবলে পড়েছে। একটু পরেই হঠাৎ তাদের মনে পড়ল প্যান্থারটির কথা। কিছুক্ষণ আলোচনা করে তারা স্থির করল
ওই জন্তুটাই তাদের সঙ্গীকে আক্রমণ করেছিল। এতক্ষণে জন্তুটা নিশ্চয়ই লোকটাকে মেরে ফেলেছে এবং অন্ধকার নিরালা জায়গায় বসে শিকারের মাংস ভক্ষণ করছে। এই সিদ্ধান্তে আসতেই তারা যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই দিকে, অর্থাৎ স্রোতের বিপরীত দিকে ডিঙি বাইতে শুরু করলো। কিন্তু প্রায় আধ মাইল যাওয়ার পর আর ওইভাবে ডিঙি চালানো সম্ভব না। তখন চোরের দল ডিঙিটাকে পাড়ের উপর তুলে রেখে যথাসম্ভব দ্রুত পদচালনা করল গ্রামের উদ্দেশ্যে। পথ চলার সময় তারা চিৎকার করে কথা বলছিল, যাতে প্যান্থারটা ভয় পেয়ে তাদের সামনে না আসে। পরের দিন সূর্য যখন মাথার উপর আগুন ছড়াচ্ছে, সেই সময় গ্রামের লোক দল বেঁধে অস্ত্রশস্ত্র নিয়ে নিরুদ্দেশ ব্যক্তির সন্ধানে যাত্রা করল। বেশি খোঁজাখুঁজি করতে হলো না, তাকে পাওয়া গেল নদীর ধারে একটা ঝোপের কাছে, জীবিত নয়, ছিন্ন ভিন্ন, রক্তাক্ত। অন্যান্য বারের মতো এবারও দেখা গেল প্যান্থার মানুষটিকে নৃশংসভাবে হত্যা করেছে বটে, কিন্তু তার মাংস খায়নি। এরপর শুরু হলো হত্যার তাণ্ডব লীলা। আরও কয়েকটি মানুষ প্রাণ দিল প্যান্থারের কবলে। প্যান্থার শুধু হত্যা করে, মাংস খায় না। প্রত্যেকটি মৃতদেহকে জন্তুটা এমনভাবে ক্ষতবিক্ষত ও বিকৃত করে ফেলে যে লোকগুলোকে চিনতে পারাই কষ্টকর হয়ে ওঠে। মনে হয় দারুণ আক্রোশে জন্তুটা ক্রমাগত আঘাত করে গেছে। হত্যার পরেও মানুষগুলোর উপর তার রাগ যায়নি। এই সময়ে নিতান্তই ঘটনাচক্রে একটি জিপ গাড়ি চড়ে অকুস্থলে এসে পড়লেন বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসন। প্যান্থারের উপদ্রবের বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি এসেছিলেন মাছ ধরতে। সঙ্গে ছিল তার ছেলে ডোনাল্ড ওরফে ডন, ডনের বন্ধু মারওয়ান, সেরেন ডাইনি নামে এক ওস্তাদ মাছ শিকারী এবং থাঙ্গুভেলু নামে এক স্থানীয় ব্যক্তি, যে একাধারে শিকার, গাড়ি পরিষ্কার, রন্ধন, পরিবেশন প্রভৃতি সর্ববিষয়ে সর্ববিদ্যা বিশারদ। ব্যাঙ্গালোরে অবস্থিত অ্যান্ডারসন সাহেবের বাড়ি থেকে পাক্কা ৯৯ মাইল দূরে কাবেরী নদীর ধারে যেখানে তাদের আস্তানা ফেলা হলো, সেই জায়গাটা তলাইনভু গ্রাম থেকে ১০ মাইল দূরে। ওইখানেই মাছ ধরা হবে বলে স্থির হলো। রাতের খাওয়া শেষ করে সকলে বনের মধ্যে একটা জায়গা পরিষ্কার করে শুয়ে পড়ল। ওই অঞ্চলে যে একটি নরঘাতক প্যান্থারের আবির্ভাব হয়েছে সে কথা আগন্তুকরা জানতেন না। অতএব কারও মনে দুশ্চিন্তা ছিল না। তবে একটা বিপদের সম্ভাবনা ছিল, হাতি। তাই সারা রাত অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখার ব্যবস্থা হলো। কিছুক্ষণ গল্প করার পর সকলেই ঘুমিয়ে পড়ল। হঠাৎ অ্যান্ডারসন সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি ঘড়ি দেখলেন, ৩টে বেজে কয়েক মিনিট হয়েছে। আগুন প্রায় নিভে এসেছে। অন্ধকার ভেদ করে জ্বলছে কয়েক টুকরো জ্বলন্ত কাঠ। আগুনটাকে সারা রাত জ্বালিয়ে রাখার দায়িত্ব যার ছিল, সেই থাঙ্গুভেলু গভীর নিদ্রায় মগ্ন। সাহেবের বাঁদিকে তার ছেলে ডোনাল্ড নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। ডান দিকে মারওয়ান আর টাইনি রাতের শিশির এবং মশার আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য মাথা মুখ চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। অ্যান্ডারসন ভাবতে লাগলেন হঠাৎ তার ঘুম ভেঙে গেল কেন। জঙ্গলের ভিতর থেকে কোনো সন্দেহজনক শব্দ ভেসে আসছে কি? কিন্তু ছেলে ডোনাল্ডের প্রচণ্ড নাসিকা গর্জন ছাড়া আর কিছুই তিনি শুনতে পেলেন না। হঠাৎ তিনি জানতে পারলেন তার ঘুম ভাঙার কারণ। খুব কাছেই জেগে উঠল করাত চালানোর মতো খসখসে শাবদ কণ্ঠের আওয়াজ। ক্ষুদিত প্যান্থারের কণ্ঠস্বর। সাহেব বুঝলেন নিদ্রিত অবস্থায় তার মগ্ন চৈতন্য ওই শব্দে সাড়া দিয়েছে, আর সেই জন্যই তার ঘুম ভেঙে গেছে।
অ্যান্ডারসন ভয় পেলেন না। শিকার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন প্যান্থার মানুষের পক্ষে বিপজ্জনক নয়। প্যান্থার মানুষের সান্নিধ্য এড়িয়ে চলে, অবশ্য আহত হলে বা কোনো কারণবশত নরমাংসের প্রতি আকৃষ্ট হলে ভয়ের কথা বটে। তবে নরখাদক প্যান্থার অতিশয় বিরল। মা প্যান্থারের কাহিনী তখন পর্যন্ত সাহেব জানতেন না, তাই প্যান্থারের আক্রমণের সম্ভাবনা তাকে উদ্বিগ্ন করেনি। আবার জাগল শাপত কণ্ঠে অবরুদ্ধ গর্জন ধ্বনি। সাহেব শব্দ লক্ষ্য করে টর্চের আলো ফেললেন। জন্তুটাকে এবার স্পষ্ট দেখা গেল। নিদ্রিত থাঙ্গু ভেলুর থেকে মাত্র কয়েক ফুট দূরে মাটির উপর গুড়ি মেরে বসে রয়েছে শাপত। বসার ভঙ্গি দেখে স্পষ্টই বোঝা যায় যে থাঙ্গু ভেলুর উপর লাফিয়ে পড়ার উপক্রম করছে। সাহেব রাইফেলের দিকে হাত বাড়ালেন। অস্ত্রটাতে গুলি ভরে পাশেই রেখে দিয়েছিলেন তিনি, কিন্তু রাইফেল বাগিয়ে ধরার আগেই হঠাৎ থাঙ্গু ভেলু ঘুমের ঘোরে উঠে বসল। তার পায়ের কাছে ছিল জল ভরা ডেচকি। পায়ের ধাক্কা লেগে পাত্রটা সশব্দে নড়ে উঠল। সঙ্গে সঙ্গে জন্তুটা এক লাফে অদৃশ্য হলো অন্ধকার অরণ্যের গর্ভে। থাঙ্গু ভেলু অবশ্য ততক্ষণে আবার শুয়ে পড়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছে। অ্যান্ডারসন এইবার হৈ হৈ করে সকলকে ডেকে তুললেন এবং প্যান্থারের উপস্থিতির কথা বললেন। কেউ তার কথা বিশ্বাস করতে চাইল না। প্রত্যেকেরই বিশ্বাস তিনি ঘুমের ঘোরে দুঃস্বপ্ন দেখেছেন। অ্যান্ডারসনকে একটু ঠাট্টা বিদ্রুপ করে সকলেই আবার নিদ্রা দেবীর আরাধনায় মন দিল। সাহেবের আর ঘুম এলো না। বাকি রাতটা তিনি রাইফেল হাতে জেগে রইলেন। তার দৃঢ় বিশ্বাস একটা মানুষ খেকো প্যান্থারকেই তিনি দেখেছেন। জন্তুটা থাঙ্গু ভেলুকে আক্রমণের উদ্যোগ করছিল। পরের দিন মাছ ধরার পালা। টাইনি কয়েকটা মাছ ধরল। অ্যান্ডারসন আর তার ছেলে ডোনাল্ড ওরফে ডন অনেকক্ষণ চেষ্টা করলেন, কিন্তু তাদের ছিপে একটিও মাছ উঠল না। মারওয়ান বলল সে স্নান করতে যাচ্ছে। স্নানের ফলে যাতে মাছ ধরার বিঘ্ন না হয় সেই জন্য যেখানে মাছ ধরা হচ্ছিল তার থেকে একটু দূরে নদী স্রোত যেদিক থেকে আসছে সেই দিকে চলল মারওয়ান, কাঁধে একটা তোয়ালে নিয়ে। অন্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক, গত রাত্রে প্যান্থারের উপস্থিতি সম্পর্কে অ্যান্ডারসন সাহেবের কিছুমাত্র সন্দেহ ছিল না, এবং সেটা যে নরখাদক এ বিষয়েও তিনি ছিলেন নিশ্চিত। অতএব তিনি মারওয়ানকে ডেকে বললেন, দাঁড়াও, আমিও আসছি। হাতে রাইফেল নিয়ে মারওয়ানকে অনুসরণ করলেন কেনেথ অ্যান্ডারসন। সেদিন বিকেলের দিকে নদীর জলে বোমা ফাটার আওয়াজ শুনে অ্যান্ডারসন সাহেব ও তার দলবল শব্দ লক্ষ্য করে ছুটলেন। নদীর বাঁক ঘুরতেই মাছ চোরদের দুটি ডিঙি তারা দেখতে পেলেন। একটা ডিঙিতে মাছ বোঝাই আর একটাতে কয়েকজন লোক, অর্থাৎ চোরের দল। সাহেবদের দেখে চোররা ঘাবড়ে গেল। তাড়াতাড়ি দাঁড়বে তারা চম্পট দেওয়ার উপক্রম করল, কিন্তু অ্যান্ডারসনের সঙ্গীরা তাদের পালাতে দিল না। বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়ে তাদের তীরের ডিঙি ভেড়াতে বাধ্য করা হলো। তারপর শুরু হলো বাগযুদ্ধ। সাহেবের ছেলে ডন তাদের চৌর্যবৃত্তির জন্য তিরস্কার করল। চোরদের বক্তব্য হচ্ছে, মাছগুলো যখন কারো ব্যক্তিগত সম্পত্তি নয় তখন মাছ ধরায় দোষ কি? সাহেবরাই বা তাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কোন অধিকারে? তারা কি সরকারের লোক? থাঙ্গু ভেলু এইসব আইন ঘটিত প্রসঙ্গে যোগ দিল না। তার বক্তব্য হচ্ছে, সবচেয়ে ভালো মাছ দুটি তাদের দিয়ে চোররা যেখানে খুশি যাক, তাদের গন্তব্য বিষয় নিয়ে শিকারীদের মাথা ঘামানোর দরকার নেই। অ্যান্ডারসন এতক্ষণ চুপ করেছিলেন, এবার বললেন, আচ্ছা, তোমরা বলতে পারো এই এলাকায় কোনো মানুষ খেকো প্যান্থার আছে কিনা? বেশ কিছুক্ষণ সকলে স্তব্ধ। তারপর একজন মৃদুস্বরে বলল,
হ্যাঁ, ডোরাই আছে। জন্তুটা অনেক মানুষ মেরেছে। আমাদের দলেই কালু নামে একটি লোক তার কবলে মারা গেছে কয়েকদিন আগে। আমরা তাই দিনের বেলায় মাছ ধরছি। আমরা চাঁদনি রাতেই মাছ ধরি, কিন্তু এখন সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে যেতে সাহস পায় না। লোকটির কথা শুনে সাহেবের ছেলে ডন দারুণ উত্তেজিত হয়ে উঠল। চুলোই যাক মাছ, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমাদের কাছে এই প্যান্থার সম্পর্কে সবকিছু খুলে বলো। আমরা শিকারী, জন্তুটাকে গুলি করে মারতে চেষ্টা করব। লোকগুলো আশ্বস্ত হয়ে তীরে নামল। তারপর তাদের মুখ থেকে সাহেব এবং তার সঙ্গীরা প্যান্থারটির সম্পর্কে সবকিছুই শুনলেন। সেসব কথা আগেই সবিস্তারে বলা হয়েছে, তাই এখানে আর পুনরাবৃত্তি করলাম না। ঘটনার বিবরণ শুনে শিকারীদের সহানুভূতির সঞ্চার হল মা প্যান্থারের উপর। বন্য সাপদের এমন প্রতিহিংসা গ্রহণের প্রবৃত্তি বড় একটা হয় না। ব্যাঘ্র জাতীয় পশুরা অনেক সময় মানুষের অস্ত্রে আহত হলে নরভোগ হয়, কিন্তু তার কারণ স্বতন্ত্র। আহত অবস্থায় দ্রুতগামী বলিষ্ঠ বন্য পশুদের হত্যা করতে অসমর্থ হয়ে বাঘ অথবা প্যান্থার মানুষের মতো দুর্বল শিকারের প্রতি আকৃষ্ট হয়। সেখানে প্রতিশোধ গ্রহণের মনোভাব থাকে না। অতি সহজে ক্ষুধা নিবারণের জন্যই তারা নরখাদকে পরিণত হয়। কিন্তু এই মেয়ে প্যান্থারটি মানুষকে হত্যা করে মাংস খায় না, শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই সমগ্র মনুষ্য জাতির বিরুদ্ধে সে জিহাদ ঘোষণা করেছে। এমন ঘটনার কথা বড় একটা শোনা যায় না। যাই হোক, মা প্যান্থারের প্রতি সহানুভূতি থাকলেও শিকারীরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। জন্তুটা বেঁচে থাকলে বহু নিরপরাধ মানুষ তার কবলে মারা পড়বে। অতএব মানুষের পক্ষে বিপজ্জনক ওই পশুকে হত্যা করাই শিকারীর কর্তব্য বলে সকলে মনে করলেন। শিকারীরা বড় জানোয়ার মারতে আসেননি, এসেছিলেন মাছ ধরতে। তবে মাছ ধরার সাজ সরঞ্জাম ছাড়াও তাদের সঙ্গে 2টি রাইফেল আর 2টি শটগান ছিল। পরামর্শের ফলে স্থির হল টাইনি শটগান নিয়ে নদীর স্রোত অনুসরণ করে নদী তীর ধরে হাঁটবে ঘণ্টা 2, তারপর ফিরে আসবে শিকারীদের আস্তানায়। মারওয়ান আর একটি শটগান নিয়ে নদী স্রোতের বিপরীত দিকে নদী তীরেই অনুসন্ধান করবে। অ্যান্ডারসন ও তার ছেলে ডন প্যান্থারের সন্ধান করবেন ভিন্ন ভিন্ন দিকে জঙ্গলের মধ্যে। তাদের হাতে থাকবে রাইফেল। থাঙ্গুভেলু একটা গাছে উঠে জিপগাড়ি আর ছড়িয়ে থাকা সরঞ্জামের উপর নজর রাখবে। স্থির হল প্রত্যেকেই আস্তানায় ফিরবে বিকেল 5টার মধ্যে। ব্যাপারটা অবশ্য খুবই বিপজ্জনক। নদীর ধারে ঝোপঝাড় ও জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে প্যান্থার খুব সহজেই শিকারীর গতিবিধি লক্ষ্য করতে পারবে, কিন্তু শিকারীর পক্ষে উদ্ভিদের আবরণ ভেদ করে জন্তুটার অস্তিত্ব আবিষ্কার করা সম্ভব নয়। জন্তুটা নরহত্যা করতে উদগ্রীব। প্রথম আক্রমণের সময়ই তাকে গুলি চালিয়ে পেরে ফেলতে না পারলে শিকারী নিজেই শিকারে পরিণত হবে সন্দেহ নেই। দলের প্রত্যেকেই ভিন্ন দিকে ছড়িয়ে থাকবে, অর্থাৎ নিজেরাই টোপ হয়ে সাপদকে আকৃষ্ট করবে। অতর্কিত আক্রমণের ফলে বিপন্ন সঙ্গীকে সাহায্যের সুযোগ অন্য শিকারীরা পাবে না। তাই প্রত্যেক শিকারীকেই নির্ভর করতে হবে নিজের ক্ষমতার উপর। ভুল হলে মৃত্যু নিশ্চিত। আগের রাতে একটা সম্বর হরিণের চিৎকার শুনেছিলেন অ্যান্ডারসন সাহেব। হরিণ জাতীয় পশু অনেক সময় মাংসাশী সাপদের অস্তিত্ব বুঝতে পারলে চিৎকার করে বনের অন্যান্য বাসিন্দাদের সাবধান করে দেয়। অতএব যেদিক থেকে বিগত রাত্রে সম্বর হরিণের চিৎকার সাহেবের কানে ভেসে এসেছিল, সেই দিকেই তিনি যাত্রা করলেন প্যান্থারের সন্ধানে। পার্বত্য পথ বেয়ে এগিয়ে চললেন সাহেব। চারদিকে ছড়ানো বড় বড় পাথর, ঘন ঝোপঝাড়। ওই পাথর বা ঝোপের আড়ালে প্যান্থার লুকিয়ে থাকতে পারে অনায়াসে।
কিছু দূর যাওয়ার পর ছেলে ডন এবং তার সঙ্গীদের নিরাপত্তা সম্পর্কে চিন্তিত হয়ে পড়লেন অ্যান্ডারসন। কিন্তু এখন আর কিছু করার উপায় নেই। তিনি আশা করলেন তারাও তার মতোই সতর্কতা অবলম্বন করবে। চারিদিক নিস্তব্ধ, অসহ্য গরম, পাখিদের কলকণ্ঠ সম্পূর্ণ নীরব। চারদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করতে করতে অগ্রসর হলেন সাহেব। সামনে বড় পাথর বা ঝোপঝাড় দেখলে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে কাছে আসছিলেন সাহেব। তবে তিনি জানতেন পিছন থেকেই বিপদের ভয় বেশি। কারণ বাঘ অথবা প্যান্থার মানুষ মারতে অভ্যস্ত হলেও মানুষকে ভয় পায়, এবং সেই জন্যই অধিকাংশ সময়ে তারা মানুষকে পিছন থেকে আক্রমণ করে। অতএব সাহেবকে ক্রমাগত থামতে হচ্ছিল, কখনো সামনে কখনো পিছনে তাকাতে তাকাতে খুব ধীরে ধীরে তিনি অগ্রসর হচ্ছিলেন। বাতাসের ধাক্কায় আন্দোলিত উদ্ভিদ এবং বৃক্ষ শাখার মর্মধ্বনি শুনে মাঝে মাঝে প্যান্থারের অস্তিত্ব কল্পনা করে রাইফেল তুলে ধরেন তিনি। একটু পরেই নিজের ভুল বুঝতে পেরে আবার অস্ত্র নামিয়ে পদচালনা করেন। এইভাবে কিছুক্ষণ চলার পর অ্যান্ডারসন বুঝলেন তার স্নায়ু দুর্বল হয়ে পড়েছে। একেবারে অনভিজ্ঞ নতুন শিকারীর মতো আচরণ করছেন তিনি। এইবার তিনি বেপরোয়া হয়ে উঠলেন, নিশ্চিন্ত মনে এগিয়ে চললেন সামনে। আরও কিছুক্ষণ কাটল, কিছু ঘটল না। সাহেব মনে করলেন মাছচোর প্যান্থারের ব্যাপারটা বাড়িয়ে বলেছে। নরঘাতিনী মেয়ে প্যান্থারের অস্তিত্ব সম্পর্কে তিনি সন্দিহান হয়ে উঠলেন। একটা পাহাড়ি পথ বেয়ে উঠছিলেন অ্যান্ডারসন। একটু পরেই পাহাড়ের উপর উঠে তিনি নামতে শুরু করলেন ঘন বাঁশবনে ঘেরা একটি উপত্যকার দিকে। কিছু দূর অগ্রসর হওয়ার পর গাছের পাতা ঘর্ষণের শব্দ সাহেবের কানে এলো। পরক্ষণেই গাছের ডাল ভাঙার আওয়াজ। শব্দের কারণ বুঝতে শিকারীর কান ভুল করল না। গাছের পাতা আর ডালপালা দিয়ে উদর পূরণ করছে হাতি। অ্যান্ডারসন থেমে গেলেন। যেদিক থেকে শব্দ আসছে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। ব্যাপারটা জটিল হয়ে দাঁড়াচ্ছে। হাতি যদি একক হয় তাহলে কাছাকাছি মানুষ দেখলে আক্রমণ করতে পারে। একক হস্তি অধিকাংশ সময়ে দল ছাড়া গুন্ডা হয়। মানুষ বা অন্য জন্তু দেখলে সে হত্যা করতে চায়। হাতির দল থাকলে বিশেষ ভয় নেই, মানুষ দেখলে তাদের সরে যাওয়ার সম্ভাবনাই বেশি। শব্দ যেদিক থেকে আসছে সাহেবের চলার পথটা গেছে সেই দিকেই। হাতিকে এড়াতে হলে ঘন বাঁশঝোপ আর কাটা বনে ঢুকতে হয়, আর সেরকম জায়গায় ক্রুদ্ধ প্যান্থার বা হাতির সম্মুখীন হলে শিকারীর সমূহ বিপদ। তাই সোজা রাস্তা ধরেই এগিয়ে চললেন সাহেব। সাহেবের পিছন দিক থেকে জোর হাওয়া আসছিল। সামনে গাছের ডালপালা ভাঙার আওয়াজ হঠাৎ থেমে গেল। সাহেব কিছুক্ষণ অপেক্ষা করলেন। চারদিক স্তব্ধ, অর্থাৎ হাতিও বাতাসে গন্ধ পেয়ে আহারে ক্ষান্ত হয়েছে। এখন হয় সে নিঃশব্দে সরে গেছে অথবা মানুষটাকে চাক্ষুষ দেখার জন্য অপেক্ষা করছে। এই প্রকাণ্ড জন্তুগুলো নিঃশব্দে চলাফেরা করতে পারে, কিন্তু জঙ্গল সেখানে এমন ঘন যে সেই নিবিড় উদ্ভিদের আবরণের ভিতর দিয়ে চলতে গেলে সামান্য একটু শব্দ হবেই হবে। সাধারণ মানুষের কান সেই তুচ্ছ শব্দের কারণ ধরতে না পারলেও অভিজ্ঞ শিকারী সেই শব্দ থেকেই গজরাজের চলাচলের সংবাদ জানতে পারবেন। কোনো শব্দ কানে না আসায় সাহেব বুঝলেন হাতি স্থির হয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। বাতাস নিশ্চয়ই তার কাছে নিকটবর্তী মানুষের সংবাদ পৌঁছে দিয়েছে। হাতির ঘ্রাণ শক্তি অতিশয় প্রবল।
আরও 10 মিনিট চুপ করে দাঁড়িয়ে রইলেন সাহেব। হাতি নড়ল না। বোধহয় ভাবছিল দুপে আপত্তা বিদায় না হওয়া পর্যন্ত নিঃশব্দে অপেক্ষা করাই ভালো। অবশেষে সাহেবের ধৈর্যচ্যুতি ঘটল। হাতিটাকে ভয় দেখানোর জন্য জোরে শীষ দিতে দিতে তিনি সামনে এগিয়ে চললেন, সামনের পথ ধরে। ফল হলো তৎক্ষণাৎ। অবশ্য সাহেব যা আশা করেছিলেন তা হলো না। হাতি স্থান ত্যাগ করল বটে, কিন্তু পিছন ফিরে পালালো না। ক্রোধে চিৎকার করতে করতে ছুটে এলো সাহেবের দিকে। ঘন জঙ্গল ভেদ করে মুহূর্তের মধ্যে আত্মপ্রকাশ করল একটা প্রকাণ্ড মাথা, আর হত্যার আগ্রহে উদ্যত একজোড়া সুদীর্ঘ গজদন্ত। মহা মুশকিল, ওই এলাকায় কোনো গুন্ডা হাতির অস্তিত্ব সরকার থেকে ঘোষণা করা হয়নি। জন্তুটাকে গুলি করে মারলে বন বিভাগ অ্যান্ডারসনকে নিয়ে টানাটানি করবে, আর তার ফলে সাহেবের দুর্গতির সীমা থাকবে না। দৌড়ে পালাতে গেলে মৃত্যু অনিবার্য, কারণ ক্রুদ্ধ হস্তি তাহলে নির্ঘাত সাহেবকে অনুসরণ করে ধরে ফেলবে এবং হত্যা করবে। দৌড়ের প্রতিযোগিতায় মানুষের পক্ষে হাতিকে হারিয়ে দেওয়া সম্ভব নয়। অবশ্য গুলি চালিয়ে হাতির হাঁটু ভেঙে দিয়ে পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু তাহলে জন্তুটা দিনের পর দিন অসহ্য যন্ত্রণা ভোগ করবে। অনর্থক জানোয়ারটাকে কষ্ট দিতে ইচ্ছুক ছিলেন না অ্যান্ডারসন সাহেব। হ্যাঁ, আর একটা উপায় আছে, আর সেই উপায়ই অবলম্বন করলেন সাহেব। শূন্যে রাইফেল তুলে আওয়াজ করতেই হাতি চমকে থেমে গেল। তার পায়ের ধাক্কায় রাশি রাশি ঝরা পাতা আর ধুলোর ঝড় উড়ল চারদিকে। সাহেব সামনে এগিয়ে এসে আবার রাইফেলের আওয়াজ করলেন। এইবার গজরাজ ভয় পেল। ক্রুদ্ধ বৃংহনধ্বনির পরিবর্তে তার কণ্ঠে জাগল ভয়ার্ত চিৎকার। ছোট্ট বেঁটে লেজটা পিছনের 2 পায়ের ফাঁকে গুটিয়ে সে দ্রুত বেগে পলায়ন করল। সব দিক থেকে রক্ষা পাওয়ায় খুশি হলেন সাহেব। হাতি বাঁচল, তিনিও বাঁচলেন, কিন্তু নিজের উপর তিনি বিরক্ত। চুপচাপ আরও কিছুক্ষণ অপেক্ষা করলে হাতিটা নিশ্চয়ই চলে যেত। রাইফেলের আওয়াজ শুনে খুনি প্যান্থার আর এদিকে আসবে না। মাত্র আধ ঘন্টা হলো তিনি আস্তানা ছেড়ে বনের মধ্যে এসেছেন। এখন আর এগিয়ে যাওয়া উচিত হবে কি? প্যান্থারের সাক্ষাৎ আজ পাওয়া যাবে বলে মনে হয় না। কিছুক্ষণ চিন্তার পর সাহেব আবার অগ্রসর হলেন। অন্তত মিনিট 10-এর মধ্যে প্যান্থার, হাতি বা অন্য কোনো হিংস্র জানোয়ারের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। রাইফেলের শব্দে কাছাকাছি যেসব পশু ছিল তারা নির্ঘাত দূরে সরে পড়েছে। পদে পদে চারদিকে নজর রাখার দরকার আর ছিল না। তাই খুব কম সময়ের মধ্যেই ঘন বাঁশবন পেরিয়ে একটা ফাঁকা জায়গায় তিনি পৌঁছে গেলেন। এখানে রয়েছে বাবুল, বোরাম, ছোট ছোট তেঁতুল গাছ এবং মাটির উপর বিস্তীর্ণ এলাকা জুড়ে লম্বা লম্বা ঘাস আর ঘাস। পায়ে চলা যে পথ ধরে সাহেব এগিয়ে চলছিলেন সেই পথটা বিস্তীর্ণ ঘাসের সমুদ্রে হারিয়ে গেছে। তার পরিবর্তে এখানে ওখানে তৃণাবৃত প্রান্তর ভেদ করে আত্মপ্রকাশ করেছে আরও অনেকগুলো ছোট ছোট পায়ে চলা পথ। হরিণদের পায়ে পায়ে ওই পথগুলোর সৃষ্টি হয়েছে। জায়গাটা পরীক্ষা করে অ্যান্ডারসন বুঝলেন তিনি হরিণদের প্রিয় বাসভূমিতে এসে পড়েছেন। মাংসাশী পশুর প্রিয় খাদ্য হচ্ছে হরিণ। সুতরাং সাহেবের আশা হলো ওইখানে খুনি প্যান্থার হয়তো হানা দিতে পারে। সাহেব আরও একটু এগিয়ে গেলেন। হঠাৎ তার কানে এলো পাখির ডাকের মতো এক বিচিত্র শব্দ। শব্দের তরঙ্গ এগিয়ে আসছে তারই দিকে। না, ওগুলো পাখির ডাক নয়, বুনো কুকুর। একপাল বুনো কুকুর কোনো হতভাগ্য শিকারকে তাড়া করে সাহেবের দিকেই ছুটে আসছে। সাহেব তাড়াতাড়ি একটা ছোট তেঁতুল গাছের আড়ালে সরে দাঁড়ালেন। ভারতীয় বুনো কুকুর অতি ভয়ঙ্কর জীব।
বনের সব জানোয়ারই তাকে ভয় পায়। এই কুকুরগুলো দল বেঁধে শিকার করে। কোনো হরিণের পিছনে যদি বুনো কুকুরের দল তাড়া করে, তবে আর রক্ষে নেই। যতই দ্রুতগামী হোক, পলাতক হরিণ একসময় ধরা পড়বেই, আর কুকুরগুলো তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে। গাছের ডালপালার উপর শিংয়ের ঘষা লাগার আওয়াজ শুনতে পেলেন সাহেব। সঙ্গে সঙ্গে জঙ্গল ভেদ করে তার সামনে আত্মপ্রকাশ করল একটি সুন্দর সম্বর হরিণ। তার মুখ থেকে ফেনা ঝরে পড়ছে, কাঁধের উপরও জড়িয়ে রয়েছে মুখের ফেনা, আর তার দুই চোখ বিস্ফারিত হয়ে গেছে দারুণ আতঙ্কে। হরিণটা থামল না, তীর বেগে ছুটে পালাতে লাগলো। আচম্বিতে জাগলো বজ্রপাতের মতো ভীষণ গর্জন ধ্বনি। পরক্ষণেই ডোরাকাটা একটা শরীর শূন্য পথে উড়ে এসে পড়ল ধাবমান সম্বরের পিঠের উপর। একটা বাঘ শিকারের খোঁজে হরিণদের বিচরণ ভূমিতে ঘুরে বেড়াচ্ছিল। সে কুকুরদের চিৎকার নিশ্চয়ই শুনতে পেয়েছিল, এবং তারা যে শিকার তাড়িয়ে নিয়ে আসছে সেটাও বুঝতে পেরেছিল। সাধারণত বাঘ বুনো কুকুরদের এগিয়ে চলে, এই বাঘটাও হয়তো তাই করত, কিন্তু হরিণটা তার কাছে এসে পড়ায় সে লোভ সামলাতে পারেনি, শিকারের পিঠে ঝাঁপিয়ে পড়েছে। বাঘের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। সে নিশ্চয়ই সাহেবের অনেক আগেই কুকুরগুলোর চিৎকার শুনতে পেয়েছিল এবং উৎকর্ণ হয়ে শব্দের গতি নির্ণয় করছিল। সেই জন্য সাহেবের মৃদু পদধ্বনি তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করেনি। বাঘের গুরুভার দেহ হঠাৎ পিঠের উপর পড়তেই সম্বরের পিঠ বেঁকে গেল। তার কণ্ঠ ভেদ করে বেরিয়ে এলো ভয়ার্ত চিৎকার। তারপরেই দুটি জানোয়ার জড়াজড়ি করে পড়ে গেল মাটির উপর। লম্বা লম্বা ঘাসের আড়ালে ভূপতিত পশু দুটিকে আর দেখতে পাচ্ছিলেন না সাহেব, কিন্তু মেরুদণ্ড ভাঙার আওয়াজ এবং শক্ত মাটিতে খুরের সংঘাতজনিত শব্দ শুনে বুঝলেন বাঘ তার শিকারকে হত্যা করছে। মাটির উপর মৃত্যুকালীন আক্ষেপে পা ঠুকছে মরণাহত হরিণ। আর ঠিক সেই মুহূর্তে অকুস্থলে উপস্থিত হলো এক পাল বুনো কুকুর। সাহেব যেখানে আত্মগোপন করেছিলেন সেখান থেকে ঘাসের আড়ালে উপবিষ্ট বাঘকে তিনি দেখতে পাচ্ছিলেন না। সে মৃত শিকার আগলে রেখে কুকুরগুলোকে তাড়াবার জন্য ভীষণ গর্জনে বন কাঁপাতে লাগলো। সেই সঙ্গে কাঁপতে লাগলো সাহেবের বুক। কিন্তু কুকুরের দল নির্বিকার। অপ্রত্যাশিত বিস্ময়ের চমক সামলে নিয়ে কুকুরগুলো মৃত হরিণ আর বাঘকে ঘিরে ফেলল। সাহেব গুনে দেখলেন দলে রয়েছে 9টি কুকুর। হঠাৎ কুকুরগুলোর কণ্ঠস্বর বদলে গেল। পাখির ডাকের মতো তীক্ষ্ণ কলধ্বনির পরিবর্তে তাদের কণ্ঠে জাগল এক করুণ ও বিলম্বিত শব্দের তরঙ্গ। শিকারী অ্যান্ডারসনের কাছে ওই পরিবর্তিত কণ্ঠস্বরের অর্থ অজানা ছিল না। কুকুরগুলো এখন তারস্বরে সাহায্য চাইছে জাতভাইদের কাছে। প্রবল শত্রুর বিরুদ্ধে ওই সাহায্য প্রার্থনা কখনো বিফল হয় না। আশেপাশে অবস্থিত প্রত্যেকটি বুনো কুকুর ওই করুণ কণ্ঠের আহ্বান শুনলেই ছুটে আসবে। অরণ্যের সারমেয় সমাজে এটাই হলো অলিখিত আইন। এই আইন মেনে চলে প্রত্যেকটি বনবাসী কুকুর। বাঘ এতক্ষণ লম্বা লম্বা ঘাসের আড়ালে গুড়ি মেরে পড়েছিল। এবার সে উঠে দাঁড়াতেই তার সমগ্র শরীর সাহেবের দৃষ্টিগোচর হল। ধীরে ধীরে দেহ ঘুরিয়ে সে শত্রুপক্ষের সংখ্যা নির্ণয় করল। তার মুখ তখন ক্রোধে বিকৃত হয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। হিংস্র দন্ত বিস্তার করে সে ভীষণ শব্দে গর্জন করছে এবং দীর্ঘ লাঙ্গুল পাক খাচ্ছে দেহের দুপাশে বারংবার। অভিজ্ঞ শিকারী অ্যান্ডারসন লেজ নাড়ানোর ভঙ্গি দেখে বুঝলেন
বাঘ অত্যন্ত ক্রুদ্ধ, কিন্তু সে ভয় পেয়েছে এ কথাও সত্যি। কুকুরগুলো বাঘের ভীতি প্রদর্শনে বিচলিত হলো না। তারা একটানা বিষণ্ণ স্বরে চিৎকার করে সাহায্য চাইতে লাগলো। অরণ্যের বুকে ধ্বনি প্রতিধ্বনি তুলে বাঁচতে লাগলো ব্যাঘ্রের ভৈরব গর্জন আর সারমেয় বাহিনীর উৎকট ঐক্যতান। বাঘ বুঝল যত দেরি হচ্ছে ততই তার বিপদ বাড়ছে। হঠাৎ দুই লাফে এগিয়ে গিয়ে বাঘ তার সামনে দাঁড়ানো কুকুরটাকে আক্রমণ করতে উদ্যত হলো। আক্রান্ত কুকুর চটপট সরে গিয়ে আত্মরক্ষা করল। বাঘের পিছনে যে কুকুরগুলো ছিল তারা এগিয়ে এলো বাঘকে আক্রমণ করতে। বাঘ এই রকম অনুমান করেছিল। চকিতে পিছন ফিরে সে ডাইনে বাঁয়ে থাবা চালালো বিদ্যুৎ বেগে। কুকুরগুলো তাড়াতাড়ি তার থাবার নাগাল থেকে সরে গেল। শুধু একটি কুকুর একটু দেরি করে ফেলল। সনক থাবার প্রচণ্ড আঘাতে কুকুরটা ঠিকরে শূন্যে উঠে গেল এবং তার দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেল পিছনের একটি পা। কুকুরগুলো আবার পিছন থেকে বাঘকে আক্রমণ করলো। আবার ঘুরে দাঁড়ালো বাঘ। আবার তার সামনে থেকে সরে গেল কুকুরের দল। আর বাঘ যখন আক্রমণকারী কুকুরদের সামলাতে ব্যস্ত, সেই সময় পিছন থেকে আর দুপাশ থেকে অন্য কুকুরগুলো ছুটে এলো কামড় বসাতে। বাঘ একপাশে ঘুরল, তারপর আশ্চর্য কৌশলে দিক পরিবর্তন করে পিছন থেকে তেড়ে আসা কুকুরদের উপর ঝাঁপিয়ে পড়ল। শত্রুর এমন অভাবনীয় আচরণের সম্ভাবনা কুকুররা কল্পনা করতে পারেনি। সরে যাওয়ার আগেই বাঘের প্রচণ্ড দুই থাবা দুটো কুকুরকে মাটির উপর পেরে ফেলল। একটা আহত কুকুর তার বিদীর্ণ উদর নিয়ে অতি কষ্টে সরে যাওয়ার চেষ্টা করতেই বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে দাঁত বসিয়ে দিল। শত্রুপক্ষকে বাঘ প্রায় বিধ্বস্ত করে এনেছিল, কিন্তু আহত কুকুরটাকে কামড়াতে গিয়েই সে ভুল করল। মুহূর্তের মধ্যে অন্যান্য কুকুরগুলো তাকে পেছন থেকে এবং দুপাশ থেকে ছেঁকে ধরল এবং কামড়ের পর কামড় বসিয়ে বাঘের শরীর থেকে মাংস তুলে নিতে লাগলো। বাঘের ঘন ঘন গর্জন বন কাঁপাতে লাগলো, কিন্তু এখন তার গর্জনে ভয়ের আভাস ফুটে উঠল। বাঘ হাঁপাচ্ছে, তার নিঃশ্বাস পড়ছে দ্রুত। কুকুরের দল বিশ্রামে রাজি নয়। তারা নতুন উদ্যমে আক্রমণ শুরু করল, চিৎকার করতে করতে। বাঘ আবার গর্জে উঠল, কিন্তু তার গর্জনে তেমন জোর নেই। যুদ্ধের আগ্রহ তার কমে এসেছে। সে এখন দস্তুর মতো শঙ্কিত। আচম্বিতে ব্যাঘ্র গর্জন আর সারমেয় কণ্ঠের ঐকতান ডুবিয়ে দিয়ে ভেসে এলো এক নতুন শব্দের তরঙ্গ। দূর থেকে ভেসে আসছে বহু কুকুরের কণ্ঠস্বর, একদিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে, এবং একই সঙ্গে সাহায্যের আশ্বাস। দলে দলে বুনো কুকুর ছুটে আসছে যুদ্ধে যোগদান করতে। নাজেহাল বাঘ আর দাঁড়ালো না। সভয়ে লেজ গুটিয়ে সে দৌড় দিল রণক্ষেত্র ত্যাগ করে। কুকুরগুলো নাছোড়বান্দা, ক্লান্ত ও আহত দেহ নিয়েই তারা বাঘকে অনুসরণ করল। দেখতে দেখতে সাহেবের চোখের আড়ালে অদৃশ্য হয়ে গেল পলাতক বাঘ আর অনুসরণকারী 6টি কুকুরের দল। কিছুক্ষণ পরেই সাহায্যকারী কুকুরগুলো অকুস্থলে এসে পড়ল। প্রথমে 5, পরে আরও 12টি কুকুর সেইখানে উপস্থিত হলো। নিহত 3টি কুকুরের দেহ থেকে ঘ্রাণ গ্রহণ করতে করতে নবাগত কুকুরের দল হঠাৎ ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠল। তারপর ছুটে চলল সেই পথে, যে পথ দিয়ে পালিয়েছে বাঘ এবং তার অনুসরণকারী 6টি কুকুর। সব মিলিয়ে এখন প্রায় 24টি কুকুর বাঘের পিছু নিয়েছে। সাহেব বুঝলেন বাঘের আর নিস্তার নেই।
কুকুরের দল একসময় বাঘকে ধরে ফেলবেই ফেলবে। তারপর সকলে মিলে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। বাঘকে শেষ করে ফিরে এসে কুকুরগুলো হরিণটাকেও যে খেয়ে ফেলবে এ বিষয়ে সন্দেহ নেই। অ্যান্ডারসন তার আস্তানায় ফিরে এসে দেখলেন টাইনি ফিরে এসেছে। একটু পরে এসে পড়ল মারওয়ান। তারা কেউ কিছু দেখেনি বা শোনেওনি। বেশ দেরি করে এলো সাহেবের ছেলের ডন। সে একটা প্যান্থারের পায়ের ছাপ দেখে উৎফুল্ল হয়ে উঠেছিল। কিছুক্ষণ বনের মধ্যে চলতে চলতে একটা গুহা তার চোখে পড়ে। গুহার মধ্যে প্যান্থার থাকতে পারে ভেবে সে কয়েকটা ঢিল ছুঁড়ে মারে। তার আশা ছিল ঢিল খেয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসতে পারে প্যান্থার। হ্যাঁ, বেরিয়ে এসেছিল বটে, কিন্তু প্যান্থার নয়, এক ভাল্লুকি। তার পিঠে ছিল দুটো বাচ্চা। ভাল্লুকি বাচ্চা নিয়ে অন্ধের মতো ছুটতে ছুটতে অরণ্য গর্ভে অদৃশ্য হল। ডনকে সে দেখতে পায়নি, ভাগ্যিস দেখেনি। মানুষ দেখলে হয়তো সে আক্রমণ করত, আর আত্মরক্ষার জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে গুলি করতে বাধ্য হতো ডন। ভাল্লুক পরিবারের সঙ্গে প্যান্থারের সহাবস্থান অসম্ভব। অতএব অনুসন্ধান পর্বে ইস্তফা দিয়ে আস্তানায় ফিরে এসেছিল ডোনাল্ড ওরফে ডন। বনের মধ্যে অ্যান্ডারসন সাহেবের অভিজ্ঞতার কাহিনী শুনে সবাই তো অবাক। বাঘ আর কুকুরের লড়াইয়ের ঘটনা সকলকেই আকৃষ্ট করল। আশ্চর্যের বিষয় হল যে হাতিকে ভয় দেখানোর জন্যে সাহেবের গুলি ছোড়ার আওয়াজ কেউ শুনতে পায়নি। রাতে শুতে যাওয়ার আগে আগুন জ্বালানোর ব্যবস্থা হলো। ঠিক হলো 2 ঘন্টা পর পর পালা করে সবাই পাহারা দেবে। চটপট রাতের খানা শেষ করে সকলে গল্পগুজব আরম্ভ করল। একসময় কথাবার্তা থেমে গেল। সকলের চোখে নামল তন্দ্রার আবেশ। পালা অনুসারে প্রথম 2 ঘন্টা পাহারা দেবে থাঙ্গু ভেলু, তারপর মারওয়ান, তারপর অ্যান্ডারসন সাহেব স্বয়ং। অ্যান্ডারসনের পরে যথাক্রমে ডোনাল্ড আর টাইনি। ঘুমিয়ে পড়ার আগে অ্যান্ডারসন শুনতে পেলেন পাহাড়ের উপর থেকে ভেসে আসছে বাঘের গর্জন। তার মনে হলো যে বাঘটিকে কুকুরের দল তাড়া করেছিল এবং শেষ পর্যন্ত নিশ্চয়ই হত্যা করেছিল, সেই নিহত বাঘের সঙ্গিনী পাহাড়ের উপর গর্জন করে ফিরছে। নির্দিষ্ট সময়ে সাহেবকে ঘুম থেকে তুলে মারওয়ান বলল, একটা প্যান্থারকে সে শিকারীদের আস্তানার পিছনের পাহাড়টার উপর থেকে ডাকতে শুনেছে। আওয়াজ আসছিল অনেক দূর থেকে। হ্যাঁ, আরও একটা কথা তার মনে পড়েছে। একটা পাখি, সম্ভবত বনমোরগ, শিকারীদের শয্যার খুব কাছ থেকে হঠাৎ চিৎকার করতে করতে পাখা ঝটপটিয়ে উড়ে গেছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে ঘটনাটার কথা উল্লেখ করতে ভুলে গিয়েছিল। মারওয়ান শুয়ে পড়ল। অ্যান্ডারসন তাকে কিছু বললেন না, কিন্তু বনমোরগের ব্যাপারটা তার কাছে আদৌ তুচ্ছ মনে হয়নি। পাখিটা হঠাৎ চিৎকার করে অন্ধকারের মধ্যে উড়ে গেল কেন? সে নিশ্চয়ই দিনের আলো থাকতে থাকতে রাতের নিরাপদ আশ্রয় হিসেবে ওই জায়গাটাকে বেছে নিয়েছিল। কোনো বিপদের সম্ভাবনা না থাকলে পাখিটা রাতের অন্ধকারে অনিশ্চিত আশ্রয়ের জন্য অন্ধের মতো স্থানত্যাগ করে ছোটাছুটি করবে না। এই বিপদটা হয়তো শিকার সন্ধানী পাইথন, বনবিড়াল বা ভাম হতে পারে। এমনকি ক্ষুধার্ত কোনো প্যান্থারের উপস্থিতিও অসম্ভব নয়। হরিণ, শুয়োর প্রভৃতি জানোয়ার প্যান্থারের প্রিয় খাদ্য হলেও পক্ষী মাংসে তার অরুচি নেই। ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে সাহেবের মনে হলো নরঘাতুনি মেয়ে প্যান্থারটাকে দেখেও পাখিটা ভয় পেয়ে থাকতে পারে। আগের রাতে ওই প্যান্থারটাই যে নিদ্রিত শিকারীদের আস্তানায় হানা দিতে এসেছিল
সে বিষয়ে সাহেবের সন্দেহ ছিল না কিছুমাত্র। জন্তুটার মনুষ্য জাতির উপর যে রকম বিদ্বেষ, আজ রাতেও নিদ্রিত শিকারীদের উপর তার হামলার সম্ভাবনা আছে বলেই সাহেবের মনে হলো। অগ্নিকুণ্ডের মধ্যে আরও একটা কাঠ তিনি ফেলে দিলেন। আলোটা জোর হলে নজর রাখায় সুবিধা হবে। তারপর নদীর ধারে একটা মস্ত গাছের গুড়িতে ঠেস দিয়ে রাইফেল বাগিয়ে বসলেন। পিছনে নদী, পৃষ্ঠরক্ষা করছে গাছের গুড়ি, অতএব পিছন থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা নেই। নিশ্চিত হয়ে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হলেন অ্যান্ডারসন। রাত 2টো বাজল। তখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু ঘটেনি। পিছন থেকে ভেসে আসছে নদীর কল্লোল ধ্বনি। মাঝে মাঝে জলচর জীবের সশব্দ আলোড়ন। মাছ অথবা কুমির হওয়া বিচিত্র নয়। বিপরীত দিকে নদীকূল থেকে ভেসে এলো বাদচড়া সারসের বিষণ্ণ চিৎকার। তারার মালায় সাজানো অন্ধকার আকাশের পটে আরও অন্ধকার এক উড়ন্ত ছায়া কয়েক মুহূর্তের জন্য সাহেবের দৃষ্টিপথে ধরা দিয়ে অদৃশ্য হল। অন্ধকারেও ওই উড়ন্ত ছায়ার স্বরূপ নির্ণয় করতে ভুল করেননি শিকারী। ওটা হর্নডাউল নামক অতিকায় পেঁচা। ওই পাখি রাতের শিকারী। অন্ধকারে খরগোশ ও অন্যান্য ছোটখাটো জীবজন্তু মেরে খায়। পেচক অন্তর্ধান করার পরেই কাঠের উপর করাত চালানোর মতো একটা কর্কশ চাপা আওয়াজ সাহেবের কানে এলো। জলকল্লোল ভেদ করে ওই অস্পষ্ট আওয়াজ, তা আলাদা করে ধরার মতো শ্রবণ শক্তি এবং ওই শব্দের তাৎপর্য উপলব্ধি করার মতো শিক্ষা সকলের নেই। কিন্তু অভিজ্ঞ শিকারী কেনেথ অ্যান্ডারসন বুঝলেন শব্দটা এসেছে প্যান্থারের গলা থেকে, অর্থাৎ মৃত্যুর পরোয়ানা নিয়ে উপস্থিত হয়েছে ঘাতিনি। আবার আবার সেই মৃদু অথচ ভীতিপ্রদ শব্দ, এবারে খুব কাছে। নিদ্রিত মানুষগুলোর পিছনেই একটা ঘন ঝোপ থেকে শব্দ এসেছে। আক্রমণের আগে সাহস সঞ্চয় করার জন্যই জন্তুটা চাপা গলায় গর্জন করছে। এখনই সে আক্রমণ করবে সন্দেহ নেই। সাপদের উদ্দেশ্য বুঝলেও সাহেব টর্চের বোতাম টিপলেন না, কারণ সামনের ঝোপটাকে একটা নিরেট অন্ধকারের স্তূপের মতো লাগছিল। প্যান্থারকে সাহেব তখনও দেখতে পাচ্ছিলেন না। যদি এই মুহূর্তে সে ঝোপের আড়ালে থাকে, তাহলে আলো জ্বালালেও সাহেব তাকে দেখতে পাবেন না। কিন্তু জন্তুটা তাকে দেখেই চম্পট দেবে। তাকে গুলি করার আর সম্ভাবনা থাকবে না। সুতরাং সাহেব আরও কিছুক্ষণ অপেক্ষা করতে চাইলেন, কিন্তু প্যান্থার অপেক্ষা করতে রাজি হল না। আক্রমণের পূর্ব মুহূর্তে প্যান্থার যেরকম তীব্র ও ছোট গর্জনে তার অস্তিত্ব জানিয়ে দেয়, ঠিক সেইভাবে গর্জন করে জন্তুটা এক লাফে ঝোপ থেকে বেরিয়ে নিদ্রিত শিকারীদের কাছাকাছি এসে পড়ল। আর একটি লাফ দিলেই সে এসে পড়বে মানুষগুলোর উপর। ঠিক এই সুযোগের জন্যই অপেক্ষা করছিলেন সাহেব। টর্চের আলোকরেখা অন্ধকারকে বিদীর্ণ করে নির্দিষ্ট নিশানাকে সাহেবের দৃষ্টিগোচর করে দিল। নিক্ষিপ্ত আলোকে জ্বলে উঠল প্যান্থারের 2 চক্ষু। হঠাৎ আলোর ঝলকানিতে জন্তুটা থমকে গেল। সাহেব রাইফেলের নিশানা স্থির করে ট্রিগার টিপতে উদ্যত হলেন। আচম্বিতে একটা প্রচণ্ড শব্দ, তারপরেই আর একটা। সঙ্গে সঙ্গে চিৎকার করে লাফিয়ে উঠল সাহেবের ছেলে ডন। জানিয়ে দিল বাবা গুলি ছোড়ার আগেই তার রাইফেল ঘাতিনিকে মৃত্যুশয্যায় শুইয়ে দিয়েছে।
জন্তুটা তখনও মরেনি। খুব ধীরে ধীরে সে শ্বাস টানছিল। তার শরীর কেঁপে কেঁপে উঠে প্রকাশ করছিল প্রাণ শক্তির শেষ স্পন্দন। কয়েক মুহূর্তের মধ্যে সেই স্পন্দনও স্তব্ধ হয়ে গেল। মৃত্যুবরণ করল ঘাতিনি। মা প্যান্থারের মৃত্যুতে খুশি হননি সাহেব, তবে সমস্ত ব্যাপারটার মধ্যে ছেলের কৃতিত্ব তাকে মুগ্ধ করেছিল। বাস্তবিক, ঘুম জড়ানো চোখে অন্ধকারের মধ্যে অব্যর্থ সন্ধানে লক্ষ্যভেদ করার ক্ষমতা কয়জনের থাকে? এরকম আরও গল্প শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।